প্রথম ভিডিওটাতে আমরা জেনারেল স্ট্রাকচার অফ সেন্টেন্স শিখেছিলাম। সেই ভিডিওটা বড় হয়ে যায়, এইটারই দ্বিতীয় অংশ এই ভিডিওটা, যেটাতে আমরা স্পেশাল স্ট্রাকচার অফ সেন্টেন্স শিখব। তো চলুন আমরা শুরু করি। স্পেশাল স্ট্রাকচার অফ সেন্টেন্সের আসলে চারটা অংশ। এই চারটা অংশ, একটা হচ্ছে সাবজেক্ট, একটা ভার্ব, একটা কমপ্লিমেন্ট, একটা মডিফায়ার। এখানে আপনি দেখবেন এই কমপ্লিমেন্ট এবং এই মডিফায়ার, এই দুইটা অংশ নতুন, এবং এই সাবজেক্ট আর এই ভার্ব আগের ভিডিওতে যেটা ছিল তারা একই আছে, তাদের কোনো পরিবর্তন নাই। তো এখন এই চারটা অংশ পুরোপুরি বোঝার জন্যে আমরা এটার একটা উদাহরণ খেয়াল করব। এখন এই বাক্যটাতে একটা অতিরিক্ত অংশ যুক্ত আছে, লাস্ট নাইট। তাছাড়া বাক্যটা আগের ভিডিওতে যে এক্সাম্পল ছিল সেটার সাথে হুবহু মিলে যায়। রহিম এইটা পিৎজা লাস্ট নাইট, এর অর্থ রহিম গতরাতে একটা পিৎজা খেয়েছিল। এখন আপনি যদি গত ভিডিওটা ভালো করে খেয়াল করেন তবে দেখবেন যে ওই ভিডিওতে আমি বলেছি আপনি যখনই সাবজেক্ট অবজেক্ট এগুলো খুঁজবেন তখনই সবার প্রথমে আপনি ভার্বকে আইডেন্টিফাই করবেন। এই ভিডিওতে 8 হচ্ছে সেই ভার্বটা। এখন ভার্বকে যখনই আপনি আইডেন্টিফাই করে ফেলবেন তখনই আপনাকে বলেছিলাম যে ভার্বকে আপনি যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করেন তখন যে উত্তরটা পাবেন সেটাই হচ্ছে সাবজেক্ট। তো এখানে আপনি যদি কে খেয়েছিল এভাবে প্রশ্নটা করেন তাহলে উত্তরটা পাবেন হচ্ছে রহিম খেয়েছিল, তাহলে রহিম হচ্ছে এখানে সাবজেক্ট। এবার বলেছিলাম যে আপনি যদি কি বা কাকে এই ধরনের কোয়েশ্চেন করেন ভার্বকে যে কি খেয়েছিল, তাহলে যে উত্তরটা আসবে সেটা হবে এখানে আমাদের কাঙ্ক্ষিত অবজেক্ট। এবার এই জিনিসটা তো আপনি গত ভিডিওতেই শিখেছেন। এবার আসি একটু করে কমপ্লিমেন্ট এবং মডিফায়ারের বিষয়ে। কমপ্লিমেন্টটা আমি যদি আপনাকে একটু করে বলে রাখি যে কমপ্লিমেন্ট ইকুয়ালস টু অবজেক্ট, কমপ্লিমেন্ট ইকুয়ালস টু অবজেক্ট ইন মোস্ট অফ দি কেসেস, প্রায় সকল ক্ষেত্রেই কমপ্লিমেন্ট ইকুয়াল টু অবজেক্ট। এখন কমপ্লিমেন্ট যে কাজটা করে অবজেক্টও সেই কাজটা করে, শুধু এদের নামটা ভিন্ন। এখন গত ভিডিওতে আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন তখন আমি বলেছিলাম যে রহিম যে খাওয়া কাজটা করছে সেটা সে পিৎজা খাওয়ার মাধ্যমে করছে, মানে পিৎজার মাধ্যমে করছে। মানে কোনো কিছু যখনই আপনি খেতে যাবেন বলেছিলাম যে একটা ফুড আইটেম আপনার দরকার হবেই হবে। ফুড আইটেম ব্যতীত আপনি কখনোই খেতে পারবেন না। খেলতে গেলে তার ফুটবল অথবা ক্রিকেট অবশ্যই লাগবেই। আপনি যখন পড়বেন তখন কিছু না কিছু একটা পড়বেনই, বই পড়বেন অথবা নিউজ পেপার পড়বেন, ম্যাগাজিন পড়বেন। তো আপনার সকল ক্ষেত্রেই যখনই না আপনি কোনো একটা কাজ করবেন তখনই আপনার সেই কাজের জন্য একটা জিনিসের দরকার হবে, আর সেই জিনিসটাই হচ্ছে অবজেক্ট। তার মানে সাবজেক্ট যে কাজটা করে সেই কাজটা কোনো কিছুর মাধ্যমে করে থাকে এবং সেই জিনিসটাকে আমরা বলে থাকি অবজেক্ট। এই জিনিসটা আমি গত ভিডিওতেই আপনাদেরকে বুঝিয়েছিলাম। এখন আর একটা জিনিস, যে প্রত্যেকটা বাক্যেই, সেটা ইংলিশ হোক বা বাংলা হোক বা আর যে কোনো ভাষার বাক্য হোক, প্রত্যেকটা বাক্যেই আসলে এক একটা করে ঘটনা থাকে, একটা করে অ্যাকশান থাকে প্রত্যেকটা বাক্যে। যেমন এই বাক্যটাতে অ্যাকশান হচ্ছে খাওয়া বা ক্রিয়াটা হচ্ছে খাওয়া। তার মানে এটা আগের ভিডিওতেও আপনাকে বলেছিলাম যে বাক্য আসলে ভার্ব ছাড়া হয় না। তো এই ঘটনা বা কাজ এগুলা ছাড়া কখনোই একটা বাক্য হবে না। তো এবার যদি একটু করে খেয়াল করেন, আমি গত ভিডিওতে যে অবজেক্টের সংজ্ঞাটা দিয়েছিলাম বা এখনও যেটা বললাম যে কোনো কিছু একটা কাজ করতে গেলে কিছুর মাধ্যমেই করা হয় সেটা। এখানে যে খাওয়াটা হচ্ছে এটা পিৎজার মাধ্যমে খাওয়া হচ্ছে। তো এই পিৎজার মাধ্যমে খাওয়াটা এটা আসলে কি ইন্ডিকেট করে, এটার আর একটা অর্থ কি? আর একটা অর্থ যে এই যে এখানে যে এড ভার্বটা আছে অর্থাৎ খাওয়া ক্রিয়া, এই ক্রিয়াটাকে পরিপূর্ণতা দান করছে পিৎজা। এটা আপনাকে আর একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি। ধরুন এই রহিম হচ্ছে আপনার বন্ধু, এই রহিম হচ্ছে আপনার বন্ধু। তো সে কোনো একটা কারণে মন খারাপ করে আছে, তো সেই কারণে সে হচ্ছে যে না খেয়ে রয়েছে। তো আপনি এখন তার বাসায় কল দিলেন, তার বাসায় আপনি জিজ্ঞেস করলেন সে খেয়েছে কিনা। এখন তার বাসার লোক আপনাকে উত্তর দিল হ্যাঁ রহিম খেয়েছে, মানে ইয়েস রহিম এট, মানে রহিম খেয়েছে। তারা শুধু এইটুকু বলল। এইটুকু বলাতে আপনি কিন্তু স্যাটিসফাইড হবেন না, আপনি তখন পাল্টা প্রশ্ন করবেন যে কি খেয়েছে।
কখন খেয়েছে, তারপরে হয়তো তার বাসার লোক বলবে যে হ্যাঁ একটা পিৎজা খেয়েছিল, গত রাতে খেয়েছিল, এভাবে ভেঙে ভেঙে উত্তর দিবে। আপনিও কিন্তু একবারে স্যাটিসফাইড হবেন না। কিন্তু ওই রহিমের বাসার লোক যদি আপনার ওই প্রশ্নের জবাবে একবারেই উত্তর দিত হ্যাঁ রহিম গত রাতে একটা পিৎজা খেয়েছিল, তখন কিন্তু আপনি একবারেই স্যাটিসফাইড হয়ে যেতেন এবং বাক্যের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পেত। তো আলটিমেটলি এটার মাধ্যমে কি বোঝা যাচ্ছে যে শুধু রহিম খেয়েছিল এইটুকু বলার চেয়ে যখনই আপনি বলবেন যে রহিম একটা পিৎজা খেয়েছিল, তখনই সেটা কিন্তু ওই যে বাক্যে যে খাওয়া ক্রিয়াটা আছে ওইটাকে পরিপূর্ণতা দান করবে, ওইটাকে পূর্ণরূপ দান করবে। যেমন আমি গতদিন বলেছিলাম যে হি ইজ প্লেইং ফুটবল, তো এইটাকে যদি শুধু বলা হয় যে হি ইজ প্লেইং মানে সে খেলছে, এইটার থেকে যখনই আপনি বলবেন যে হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে, তখনই কিন্তু ওই ফুটবল জিনিসটা খেলাটাকে, ওই ক্রিয়াটাকে, তার খেলার কাজটাকে পূর্ণতা দান করবে। তার মানে আলটিমেটলি কমপ্লিমেন্ট এবং অবজেক্ট এটা আসলে ভার্বকে পূর্ণতা দান করে, ক্রিয়াকে বা সেই অ্যাকশানকে বা একটা বাক্যে যে একটা ঘটনা ঘটছে বা যে ঘটনার কথা আপনি বলছেন সেই ঘটনাটাকে পূর্ণতা দান করে। আপনি যদি একটু করে কমপ্লিমেন্টের বাংলাও খেয়াল করেন, এটার বাংলা কিন্তু আসলে পরিপূরক। তো এই সেন্টেন্সের স্ট্রাকচারে এটা কমপ্লিমেন্ট কিসের পরিপূরক? কমপ্লিমেন্ট হচ্ছে ভার্বের পরিপূরক, এটা ভার্বের পরিপূরক। তো এই জিনিসটাই এখানে বলা আছে যে কমপ্লিমেন্ট এটা ভার্বকে সম্পূর্ণ করে। আপনি যদি এই বাক্যটাতে খেয়াল করেন, রহিম একটা পিৎজা খেয়েছিল, এই পিৎজা জিনিসটা কিন্তু খাওয়াটাকে সম্পূর্ণ করতেছে। আপনি যদি শোনেন রহিম একটা পিৎজা খেয়েছিল, আপনি স্যাটিসফাইডও হবেন, যতটা না আপনি রহিম খেয়েছিল এইটুকু শুনে হবেন। তো এইটা হচ্ছে কমপ্লিমেন্টের বিষয়, এবং অবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুইটা আসলে সেম জিনিস। আমরা স্পেশাল স্ট্রাকচারের ক্ষেত্রে এই জিনিসটাকে বলে থাকি কমপ্লিমেন্ট, এটাকে আমরা আর অবজেক্ট বলবো না। আমরা যখন নর্মাল ওই গতকালকের স্ট্রাকচারটা দেখব গত ভিডিওর, তখন সেটাতে আমরা অবজেক্ট বলতে পারি। এখন প্রশ্ন হলো এই ব্র্যাকেটের ভিতরে রাখা লাস্ট নাইট অংশটুকু কি? এই লাস্ট নাইট অংশটুকুই হচ্ছে মডিফায়ার, আমাদের সেই কাঙ্ক্ষিত মডিফায়ার বা এই স্পেশাল স্ট্রাকচারের চতুর্থ অংশ। এই মডিফায়ারের যদি আপনি একটু করে শব্দবিন্যাসটা খেয়াল করেন, তাহলে এটা বলা যায় যে এর যে ভার্ব ফর্ম সেটা হচ্ছে মডিফাই। মডিফাই মানে কি আমরা সকলেই জানি যে কোনো কিছু একটু পরিবর্তন করা। ধরুন আপনার কাছে একটা খাতা আছে, কিন্তু খাতার কভার পেজটা খুবই সাদামাটা, আপনি একটু তাতে একটু ডিজাইন করলেন, একটু নকশা করলেন, তারপরে খাতাটা দেখতে সুন্দর হলো, আপনার কাছে ভালো লাগলো, তো ওই জিনিসটা হচ্ছে মডিফাই করা। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ইংলিশের ক্ষেত্রে কোনো সেন্টেন্সে মডিফায়ার আসলে কি জিনিস মডিফাই করে। তার আগে আপনাকে বলে রাখি মডিফায়ার জিনিসটা আসলে কি, ওর কি বৈশিষ্ট্য আছে। ও মডিফায়ার যখনই কোনো একটা ইংলিশ বাক্যে থাকবে, তখনই ও সেই ইংলিশ বাক্যে বা ইংরেজি বাক্যে, এটা বাংলা ইংরেজি যে কোনো বাক্যেই হতে পারে, যেহেতু এটা ইংলিশ গ্রামার সেহেতু আমি ইংলিশ বাক্যের কথা বলছি, যে ইংলিশ সেন্টেন্সে ওই কাজটা, আমি তো বলেছি যে একটা বাক্যে অবশ্যই ভার্ব থাকবে, একটা অ্যাকশন থাকবেই থাকবে, একটা ঘটনা থাকবেই থাকবে। তো মডিফায়ার সেই ঘটনা বা কাজের বা সেই ক্রিয়াটার, সেটার হচ্ছে যে কখন ঘটেছে অর্থাৎ টাইম, সেই সময়টা কখন ঘটতেছে, প্লেস অর্থাৎ কোথায় ঘটলো সেটা নির্দেশ করবে, এবং কিভাবে অর্থাৎ ম্যানারটা বা সেই কাজটা কেমনভাবে হলো বা সেই কাজটা কিভাবে হচ্ছে সেই জিনিসটা মডিফায়ার নির্দেশ করবে। এই তিনটা জিনিস মডিফায়ার নির্দেশ করে, অর্থাৎ সময়, জায়গা এবং ধরন। এই তিনটাকে আপনি এমপিটি এভাবে মনে রাখতে পারেন, এবং এই তিনটা কিন্তু আপনার অবশ্যই মনে রাখতে হবে যে মডিফায়ার আসলে কি কি জিনিস নির্দেশ করে, একটা টাইম, একটা প্লেস, একটা ম্যানার। এমপিটি এভাবে মনে রাখতে পারেন, এমতে ম্যানার, পিতে প্লেস, টিতে টাইম। এবং আপনি কিভাবে বুঝবেন? সময় থাকলে এর প্রশ্ন হবে হচ্ছে ওয়েন, এর প্রশ্নটা হবে হচ্ছে ওয়েন। প্লেস থাকলে এর কোয়েশ্চেনটা হবে হচ্ছে ওয়্যার, এবং ম্যানার থাকলে এর কোয়েশ্চেনটা হবে হাউ। আপনি যদি ইংলিশের পার্টস অফ স্পিচটা বুঝে থাকেন, তবে দেখবেন যে এই জিনিসটা অনেকটা অ্যাডভার্বের মতো কাজ করতেছে, কারণ অ্যাডভার্বও টাইম, প্লেস, ম্যানার এই জিনিসগুলাই ইন্ডিকেট করে।
তো আমরা এবার একটু করে এই এক্সাম্পলটার দিকে আসি। আপনি যদি এখানে দেখেন রহিম খেয়েছিল একটা পিৎজা, এখানে এই বাক্যের ঘটনা বা অ্যাকশন বা কাজটা বা ক্রিয়াটা হচ্ছে খাওয়া। এখন দেখেন এই খাওয়াটা রহিম কখন খেয়েছে অর্থাৎ টাইম, সেইটা এখানে বলা আছে লাস্ট নাইট। তার মানে এই লাস্ট নাইট পুরো অংশটুকু হচ্ছে একটা মডিফায়ার। ধরুন এই বাক্যটার সাথে অতিরিক্ত করে থাকতো ইন আ ক্যাফে, একটা ক্যাফেতে সে পিৎজা খেয়েছিল, তো আপনাকে কিন্তু তখন বলে দেওয়া হচ্ছে যে রহিম কোথায় খেয়েছিল, অর্থাৎ সেই প্লেসটার কথা বলে দেওয়া হচ্ছে, তখন ওই অংশটুকু কিন্তু মডিফায়ারের অন্তর্গত হতো। আপনাকে যদি আর একটা বাক্যের কথা বলি, যে ধরুন হি ইজ রানিং ভেরি ফাস্ট, এই বাক্যটার মধ্যে যদি আপনি খেয়াল করেন তাহলে এই বাক্যটার কাজ হচ্ছে যে ইজ রানিং মানে সে খুব দ্রুত দৌড়াচ্ছে, এই দৌড়ানো হচ্ছে এই বাক্যটার ভার্ব, এই পুরো অংশটুকু। আর কে দৌড়াচ্ছে এখানে অবশ্যই এইটুক হবে সাবজেক্ট। এবার আপনি এখানে দেখবেন যে ভেরি ফাস্ট বাংলা অর্থ করলে যেটা আসবে সেটা হচ্ছে যে সে খুব দ্রুত দৌড়াচ্ছে। এখন এখানে কিন্তু আপনার দৌড়ানোর ধরনটা বলে দিচ্ছে যে সে কিভাবে দৌড়াচ্ছে বা তার দৌড়ানোর গতিটা কেমন, অর্থাৎ তার দৌড়ানোর এই রানিংয়ের ম্যানারটা এখানে বলে দিচ্ছে, এবং এই ম্যানারটাই হচ্ছে সেই মডিফায়ার। তো আলটিমেটলি আপনি যেটা দেখলেন যে এই কোনো কিছুর ধরন, কোনো কিছু বলতে সেই বাক্যে থাকা ক্রিয়া, ভার্ব, অ্যাকশন বা ঘটনার ধরন, সেই ঘটনাটা ঘটার জায়গা, সেই ঘটনাটা কখন ঘটেছে, এইটাই হচ্ছে মডিফায়ার। যেমন ধরুন যে হি ইজ রানিং ভেরি ফাস্ট ইন দি মর্নিং, সকালে, তাহলে ওইটা আবার ওই সকালে ইন দি মর্নিং ওই অংশটুকু মডিফায়ার হবে। এখানে যদি থাকতো হি ইজ রানিং ভেরি ফাস্ট ইন দি ফিল্ড প্লেস, জায়গার কথা নির্দেশ করতেছে, তাহলে ওই অংশটুকু হবে আপনার মডিফায়ার। তো এই জিনিসটাই এখানে বলা হয়েছে যে মডিফায়ার কি, ঘটনা বা কাজ অর্থাৎ অ্যাকশন বা ভার্ব বা ক্রিয়া কোনো একটা বাক্যের, সেইটার টাইম, প্লেস, ম্যানার, এই তিনটা জিনিস অবশ্যই মুখস্থ রাখবেন যে টাইম, প্লেস, ম্যানার মানেই হলো সেটা মডিফায়ার। এই তিনটা জিনিস মডিফায়ার নির্দেশ করবে। তো এই হচ্ছে আসলে স্পেশাল স্ট্রাকচারের চারটা অংশ। এবার আমরা একটা জিনিস দেখব যেটা আমরা গত ভিডিওতেই দেখেছিলাম, তবে এই ভিডিওতে আমরা আরেকবার ওইটা একটু রিকল করব। এখানে দেখুন আমি নোট দিয়ে লিখে দিয়েছি যে বাক্যে থাকা কাজ বা ক্রিয়া সাবজেক্ট সম্পন্ন করে, অবজেক্ট করে না, বরং অবজেক্টের মাধ্যমে সাবজেক্ট ক্রিয়া সম্পন্ন করে থাকে। এইটা আমি গত ভিডিওতেই বলেছিলাম যখন সাবজেক্ট আর অবজেক্টের সংজ্ঞা বোঝাচ্ছিলাম আপনাদেরকে, জিনিসটা কি বোঝাচ্ছিলাম। তো বাক্যে থাকা ক্রিয়া বা কাজ সাবজেক্ট সম্পাদন করে। এখানে দেখুন রহিম পিৎজা খেয়েছিল, এটা কিন্তু রহিমই খেয়েছে, পিৎজা কিন্তু খাই নাই, পিৎজাটা রহিম খেয়েছে, খাওয়া কাজটা রহিম করেছে পিৎজার মাধ্যমে। সেইটাই এখানে বলা হচ্ছে যে বাক্যে থাকা যে খাওয়া কাজটা, বাক্যে থাকা যে এই খাওয়া কাজটা সেটা সাবজেক্ট অর্থাৎ রহিম সম্পন্ন করেছিল, রহিম খেয়েছিল। অবজেক্ট বা পিৎজা সেটা কিন্তু করে নাই, বরং অবজেক্টের মাধ্যমে সাবজেক্ট ক্রিয়া সম্পন্ন করেছে, অর্থাৎ পিৎজাটা সাবজেক্ট রহিম খেয়েছে, খাওয়া কাজটা পিৎজার মাধ্যমে রহিম সম্পন্ন করেছে। তো এই জিনিসটা একটু করে মাথায় রাখবেন, নোট রাখবেন। তো এবার আমরা আসবো হচ্ছে যে একটা এক্সেপশনে। এই বাক্যটাতে যদি খেয়াল করেন এই চারটা বাক্য আসলে দেয়ার দেয়া আছে। দেয়ার ওয়াজ আ ফায়ার ইন দ্যাট বিল্ডিং, একটা বিল্ডিংয়ে বা ওই বিল্ডিংয়ে আগুন লেগেছিল গত মাসে। এখন এই কি লেগেছিল এইভাবে যদি আপনি প্রশ্ন করেন একটা ক্রিয়াকে, তখন আপনার কিন্তু উত্তর আসবে আগুন লেগেছিল। তখন আপনার মনে হবে যে এ ফায়ার জিনিসটা আসলে অবজেক্ট, আর আপনি ভাববেন যে দেয়ার হচ্ছে সাবজেক্ট। কিন্তু এখানে জিনিসটা কিন্তু এমন নয়, দেয়ারটা কিন্তু সাবজেক্ট না, বরং এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে এই এ ফায়ারটা। এখানে যে কনস্ট্রাকশনটা আপনি সবসময় মাথায় রাখবেন, এটা আসলে দেয়ারের জন্যে স্পেশাল কনস্ট্রাকশন বা দেয়ারের জন্য এক্সেপশন, যে দেয়ার কখনোই সাবজেক্ট না, বরং এই যে এখানে আমি একটা কনস্ট্রাকশন আপনার জন্য লিখে দিচ্ছি, দেয়ার প্লাস ভার্ব,
এবং এই ভার্বের পরেই সেই সাবজেক্টটা থাকবে। তো এই কনস্ট্রাকশনটা একটু করে মাথায় রাখবেন, তাহলেই হবে। যে এখানে দেখুন এই বাক্যটাতে এই যে দেয়ার আছে, এই দেয়ারের পরে ওয়াজ ভার্ব আছে, তারপরে সাবজেক্টের অবস্থান। এবং এখানে পরের বাক্যটা 2 নম্বর বাক্যটা যেহেতু একটা কোয়েশ্চেন করা হচ্ছে, প্রশ্নবোধক বাক্য, সেহেতু এখানে আমাদের ভার্বটা আগে রাখা। তো কোয়েশ্চেন প্রশ্নবোধক বাক্য যেগুলো হবে সেগুলোতে দেয়ারের আগে ভার্ব থাকবে, এবং আমরা সকলেই জানি যে প্রশ্নবোধক বাক্যে ইংলিশের ক্ষেত্রে ভার্বটা আগে থাকে, অক্সিলারি ভার্বটা। তো এই যে দেয়ারের পরে সেই সাবজেক্টটা আছে, যে গত মাসে ও একটা বিল্ডিংয়ে আগুন লেগেছিল। পরের বাক্যটাতেও তাই, দেয়ার ওয়ার মেনি স্টুডেন্টস ইন দ্য রুম, মেনি স্টুডেন্টস এখানে সাবজেক্ট, এখানে সেই ভার্ব, এখানে সেই দেয়ার। এবং এটার যেহেতু কোয়েশ্চেন ফর্ম, তাই এই যে দেয়ারের পরে সাবজেক্ট আছে এবং তার আগে ভার্বটা ওয়াজ হিসেবে আছে। তো এই হচ্ছে যে সকল কিছু আমাদের জেনারেল এবং স্পেশাল স্ট্রাকচার নিয়ে। আর এই হচ্ছে কিছু প্র্যাকটিস যেটা কিনা আপনারা নিজেরা বাসায় বসে করবেন, আইডেন্টিফাই করবেন। এবং এইটার উত্তর হচ্ছে যে আমার ইউটিউব পোস্টে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা হচ্ছে যে এটা মিলিয়ে নেবেন যে আপনারা পারলেন কি না। যদি কোনোটা নিয়ে কনফিউশন থাকে, না পারেন, অবশ্যই সেই পোস্টের কমেন্ট করবেন। তো এইটুকুই হচ্ছে আজকের ভিডিওতে। আমরা পরবর্তী ভিডিওতে শিখব হচ্ছে যে কেস সম্পর্কে। কেস অর্থ হচ্ছে কারক, তবে ভয়ের কোনো কারণ নাই। বাংলার মতো কেস অতটা কঠিন না, খুবই সহজ, বাংলার তুলনায় অনেক সহজ। আপনি একটা ভিডিওতেই খুব ভালো করে কেস জিনিসটা বুঝতে পারবেন। এবং এটা খুবই জরুরি, আরও গ্রামারের ভেতরে যাওয়ার আগে কেসটা আয়ত্ত করা খুবই জরুরি। আশা করি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করা হয়েছে সব কিছুই আপনি বুঝতে পেরেছেন এবং আপনার জন্য ফলপ্রসূ হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবারও আলোচনা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।